একটা ছোট্ট আইডিয়া আর সেটা থেকে হাজার কোটি টাকার ব্যবসা, এই স্বপ্নটা কেনা দেখে বলুন তো। কিন্তু প্রশ্ন হলো, এই স্বপ্নটাকে সত্যি করা যায় কিভাবে? আজ আমরা ঠিক এটাই জানব। বিশেষ গালার দেওয়া একটা দারুণ ব্লুপ্রিন্ট নিয়ে কথা বলবো। আর এটা এমন এক ব্লুপ্রিন্ট যা শুধু বিশাল অঙ্কের আয় করতেই শেখাবে না, বরং এমন একটা ব্যবসা বানানোর পথ দেখাবে যা কিনা ১০০ বছর ধরে টিকে থাকবে। চলুন তাহলে শুরু করা যাক এই অসাধারণ যাত্রা। ধীরুভাই অ্যাম্বানি একটা দারুণ কথা বলেছিলেন, সফল মানুষদের পরিবেশ থেকে শিখুন। কথাটা কিন্তু ব্যবসার দুনিয়ায় একটা চরম সত্যি। দেখুন, সাফল্য কিন্তু শুধু একটা ভালো আইডিয়ার উপর ভর করে আসে না, বরং কাদের সঙ্গে ওঠা বসা হচ্ছে, কেমন পরিবেশে থাকা হচ্ছে, তার উপরও অনেকটাই নির্ভর করে। আসলে সঠিক পরিবেশ আর সঠিক মাইন্ডসেট, এটাই কিন্তু বড় সাফল্যের প্রথম সিঁড়ি। আচ্ছা, তাহলে আজকের এই বিশ্লেষণে আমরা ধাপে ধাপে এগোব। মোট ৫টা ভাগে পুরো ব্যাপারটা বুঝব। প্রথমে থাকবে বিলিয়ন ডলার ব্যবসার একটা ব্লুপ্রিন্ট। তারপর একজন ফাউন্ডারের ভিত্তি কতটা মজবুত হওয়া দরকার সেটা জানব। এরপরে আসবে ক্যাপিটাল, স্ট্র্যাটেজি আর টিম নিয়ে আলোচনা। চতুর্থ ধাপে মেঘব কিভাবে একটা টেকসই সিস্টেম বানানো যায়। আর একদম শেষে কথা বলবো কিভাবে ১০০ বছরের একটা লেগেসি বা উত্তরাধিকার তৈরি করা যায় সেটা নিয়ে। তো চলুন আমাদের প্রথম পর্বে যাওয়া যাক, বিলিয়নের ব্লুপ্রিন্ট। এখানে আমরা বেশেস গালার সে বিখ্যাত 9S ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করব। আর বলে রাখি, এটা কিন্তু শুধু কয়েকটা স্টেপস নয়, এটা একটা শক্তিশালী দর্শন। মানে কিভাবে একটা ছোট্ট আইডিয়াকে একটা বিশাল সফল ব্যবসায় পরিণত করা যায়, তারই মূল ভিত্তি এটা। লক্ষ্যটা কিন্তু একদম পরিষ্কার, তাই না? 9 ফিগার ইনকাম আর এমন একটা ব্যবসা যা ১০০ বছর চলবে। আর এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের হাতে যে অস্ত্রটা আছে সেটাই হলো এই 9S ফ্রেমওয়ার্ক। এটাই আমাদের রাস্তা দেখাবে। এই ফ্রেমওয়ার্কটায় বেশ কয়েকটা জরুরি এস বা ধাপ আছে, যেগুলো একটা ব্যবসাকে একদম টপে নিয়ে যেতে পারে। শুরুটা হয় সেলফ বা নিজেকে দিয়ে, তারপর আসে স্ট্র্যাটেজি, সোনা মানে ক্যাপিটাল, সেনা মানে টিম, আর তারপর সিস্টেমস। আজকের এই বিশ্লেষণে আমরা এই মূল জিনিসগুলো নিয়েই কথা বলবো, আর শুরু করব সবচেয়ে জরুরি এসটা দিয়ে। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় পর্বে। আর এটাই কিন্তু ফ্রেমওয়ার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম ধাপ। কেন? কারণ যে কোনো বড় ব্যবসার আসল ফাউন্ডেশন হলেন তার ফাউন্ডার। ভাবুন তো, বাড়ির ভিত যদি মজবুত না হয় দেওয়াল টিকবে? ঠিক তেমনি ব্যবসার ক্ষেত্রে সেই ভিতটা হলেন ফাউন্ডার নিজে। তাই সবকিছু শুরু হয় সেলফ বা নিজেকে তৈরি করা দিয়ে। একজন ফাউন্ডারকে না নিজের জীবনের 4টে দিকে ব্যালেন্স রাখতেই হয়। প্রথমটা হলো শারীরিক স্বাস্থ্য, যেটা এনার্জি দেবে। দ্বিতীয়টা হলো ইন্টেলিজেন্স বা জ্ঞান, যা ঠিকঠাক সিদ্ধান্ত নিতে কাজে লাগবে। তৃতীয়টা হলো ইমোশনাল ব্যালেন্স বা মানসিক শান্তি, যেটা কঠিন সময়েও মাথা ঠান্ডা রাখতে সাহায্য করবে। আর চতুর্থটা হলো স্পিরিচুয়াল, মানে জীবনের উদ্দেশ্য আর আনন্দ খুঁজে পাওয়া। এই 4টে পিলার যদি শক্ত না হয়, তাহলে ব্যবসার লড়াই জেতাটা খুবই কঠিন। এই কথাটা একটু খেয়াল করে শুনুন, জিতনা জ্যাদা চপ্পল ঘিসোগে উতনি আচ্ছি স্ট্র্যাটেজি বনেগি। মানে যত বেশি জুতোর শুকতলা খসাবেন, স্ট্র্যাটেজি তত ভালো হবে। এর চেয়ে বড় সত্যি আর হয় না। সেরা স্ট্র্যাটেজি কিন্তু এসি ঘরে বসে তৈরি হয় না, ওটা তৈরি হয় মার্কেটে ঘুরে, লোকের সাথে কথা বলে, একদম ফিল্ডে নেমে। যত বেশি মাটিতে নামা যাবে, তত ভালো করে বাজারটা বোঝা যাবে, আর স্ট্র্যাটেজিও তত ধারালো হবে। বেশ, ফাউন্ডার হিসেবে তো নিজেকে তৈরি করা হলো। এবার ব্যবসার বাইরের দিকগুলো দেখার পালা, মানে যেগুলো ব্যবসাকে আসল শক্তি যোগাবে। সঠিক স্ট্র্যাটেজি, দরকারি ক্যাপিটাল আর একটা ফাটাফাটি টিম। ফ্রেমওয়ার্কের এই 3টে এস কিভাবে একটা ব্যবসাকে সত্যি সত্যি এগিয়ে নিয়ে যায়, চলুন এবার সেটাই দেখা যাক। স্ট্র্যাটেজির দিক থেকে দেখলে দুটো রাস্তা খোলা থাকে। একটা হলো রেড ওশন, মানে এমন একটা বাজার যা প্রতিযোগিতায় একদম রক্তাক্ত, সবাই সবার সঙ্গে মারামারি করছে। আর দ্বিতীয়টা হলো ব্লু ওশন, একটা শান্ত নীল সমুদ্র, যেখানে কম্পিটিশন প্রায় নেই বললেই চলে, আর সেখানে নতুন চাহিদা তৈরি করার সুযোগ থাকে। বুদ্ধিমানের কাজ কোনটা বলুন তো? অবশ্যই নতুন সুযোগ খুঁজে বের করা। ব্যবসার জন্য লোন নেওয়ার কথা ভাবলেই অনেকের ভয় লাগে, তাই না? কিন্তু একটা খুব সহজ ফর্মুলা আছে, যেটা দিয়ে ঝুঁকিটা বোঝা যায়। এটাকে বলে ইন্টারেস্ট কাভারেজ রেশিও বা ICR। সোজা কথায়, আপনার আয় যদি লোনের সুদের চেয়ে অন্তত 4 গুণ বেশি হয়, তাহলে ধরে নেওয়া হয় যে লোনটা নিরাপদ। ব্যবসা যখন একটু বড় হতে শুরু করে, তখন কিন্তু মহাভারত মোডে চলে যেতে হয়। মানে একটা জব্বর টিম বানাতে হবে। ভাবুন তো, আপনার টিমে যেন 5 পাণ্ডব আছে। অর্জুনের মতো একজন থাকবে যে সেলস আর রেভিনিউ আনবে, ভীমের মতো শক্তিশালী একজন যে অপারেশনস সামলাবে, যুধিষ্ঠিরের মতো ডিসিপ্লিনড একজন যে সিস্টেম আর ফিন্যান্স দেখবে, আর নকুল সহদেবের মতো দুজন মার্কেটিং আর নেটওয়ার্কিংয়ের দায়িত্বে থাকবে।
দারুণ না ব্যাপারটা? একজন এন্টারপ্রেনরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানেন? ব্যবসাটাকে এমনভাবে বানানো যাতে তাকে সারাক্ষণ সেখানে বসে থাকতে না হয়। আর এর একটাই সমাধান, সিস্টেম তৈরি করা। এটাই আমাদের চতুর্থ পর্ব। চলুন দেখি কিভাবে এমন একটা অটোমেটেড সিস্টেম বানানো যায় যেটা ব্যবসাকে নিজে থেকে এগিয়ে নিয়ে যাবে আর বড় হতে সাহায্য করবে। কথাটা শুনতে হয়তো একটু অদ্ভুত লাগবে, কিন্তু এটাই সত্যি। লক্ষ্যটা হওয়া উচিত এমন একটা সিস্টেম বানানো যাতে 90% কর্মীকে নিজের মাথা খাটাতেই না হয়। মানে সিস্টেমই তাদের গাইড করবে কি করতে হবে, কিভাবে করতে হবে। এর ফলে কি হয়, কাজের কোয়ালিটি একই থাকে আর ভুল হওয়ার চান্সও অনেক কমে যায়। এর সবচেয়ে ভালো উদাহরণ হল স্টারবাকস। ভাবুন তো, পৃথিবীর যে কোনো স্টারবাকসে যান, কফির টেস্ট কিন্তু একই রকম। কিভাবে সম্ভব এটা? একমাত্র তাদের পাওয়ারফুল সিস্টেম আর এসওপির জন্য। স্কেল করার বা বড় হওয়ার আসল রহস্য কিন্তু এই সিস্টেমেই লুকিয়ে আছে। কিন্তু সিস্টেম আর নীতি নৈতিকতাকে পাত্তা না দিলে কি হতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ শায়দ বাইজুস। তারা কি করেছিল? খুব দ্রুত ব্যবসা বাড়াতে গিয়ে ভুলভাল অ্যাকাউন্টিং করে আর শুধু ভ্যালুয়েশনের পিছনে দৌড়ে ব্যবসার আসল ভিত্তিটাই নষ্ট করে ফেলেছিল। ভাবা যায় ৩ বছর অডিট রিপোর্টই জমা দেয়নি। ছোট একটা ডাউন পেমেন্টকে পুরো কোর্সের সেলস হিসেবে দেখিয়ে দেওয়া, এগুলোই তাদের পতনের বড় কারণ। বাইজুসের ঘটনাটা আমাদের দেখিয়ে দেয় যে শুধু হু হু করে বড় হওয়া বা ভ্যালুয়েশনের পেছনে ছোটার ফল কি হয়, কিন্তু আসল সাফল্য তো ওতে নেই। তাই আমাদের শেষ পর্বে আমরা ঠিক এর উল্টো ছবিটা দেখব, কিভাবে শুধু লাভ করার জন্য নয়, বরং একটা দীর্ঘস্থায়ী লেগেসি তৈরি করা যায় যা বছরের পর বছর টিকে থাকবে। এর একটা অবিশ্বাস্য উদাহরণ হল বালাজি ওয়েফার্স। এর ফাউন্ডার চান্দুভাই ভিরানি একসময় একটা মাল্টিপ্লেক্সে ঝাড়ু দেওয়ার কাজ করতেন। ভাবুন, সেখান থেকেই তিনি একটা গ্যাপ খুঁজে বের করেন আর চিপসের ব্যবসা শুরু করেন। মজার ব্যাপার হলো, যখন ওনাকে আইপিও আনার অফার দেয়া হয়, উনি সোজা না করে দেন। কি বলেছিলেন জানেন? আমি কেন কারো গোলাম হতে যাব? এই একটা কথাতেই ওনার মাইন্ডসেটটা পরিষ্কার হয়ে যায়। পাবলিক ভ্যালুয়েশনের চেয়ে ব্যবসার ওপর নিজের কন্ট্রোল রাখা আর লাভের টাকাটা আবার ব্যবসায় খাটালো, এটাই ওনার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। আর সেই ডিসিপ্লিন আর পরিশ্রমের ফল, আজ বালাজি ওয়েফার্সের টার্নওভার ৬,৪০০ কোটি টাকা। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, কোনো বাইরের ফান্ডিং ছাড়া শুধু নিজের লাভের টাকা ব্যবসায় লাগিয়েই এই বিশাল সাম্রাজ্যটা তৈরি হয়েছে। আরেকটা অসাধারণ উদাহরণ হলো এশিয়ান পেইন্টস। ভাবুন তো, ৮০-র দশকে যখন আইএসআরওর কাছেও সুপার কম্পিউটার ছিল না, তখন তারা একটা সুপার কম্পিউটার কিনেছিল। কারণটা কি ছিল? শুধুমাত্র ডেটা অ্যানালাইসিস করে এটা বের করা যে কোন এলাকার কোন রঙের পেইন্টের চাহিদা বেশি হবে। এই যে দূরদৃষ্টি, এটাই তাদের সাফল্যের একটা বড় কারণ। শেষ কথা হলো, নাম বা খ্যাতি কিন্তু সাময়িক, কিন্তু একটা লেগাসি বা উত্তরাধিকার টিকে থাকে চিরকাল। আজকের এই আলোচনা থেকে আমরা এটাই শিখলাম যে একটা ১০০ বছরের ব্যবসা বানাতে শুধু টাকা বা স্ট্র্যাটেজি লাগে না, লাগে সঠিক মাইন্ডসেট, মজবুত সিস্টেম আর দীর্ঘমেয়াদী ভিশন। এখন প্রশ্নটা হলো, কি তৈরি করা হবে? শুধু একটা ব্যবসা নাকি একটা লেগেসি?